সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সিলেট সহ সারা দেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ। আর এই অনুষ্ঠানটি সাধারণত আমরা লাইভের মাধ্যমে আপনাদের সাথে এসে থাকি। আর আপনাদের সাথে আমি আছি লাইভে, আমি সত্যজিৎ সিংহ। তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত সংবাদগুলোর সংক্ষিপ্ত বিবরণ। এদিকে যুক্তরাষ্ট্রকে টপকে এখন শীর্ষ দেশ হিসেবে প্রথম স্থান অধিকার করে নিয়েছেন দেশ চীন। করোনা ভাইরাস মহামারীর কারণে সারা বিশ্বে বড় পরিবর্তন এসেছে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে অর্থনীতিতে। করোনার হানায় অস্বস্তিতে পড়েছে তথাকথিত বিত্তশালী দেশগুলো। গত ২ বছরের বেকারত্ব যেমন বেড়েছে, তেমনি স্বাস্থ্য সহ জনকল্যাণমূলক বিভিন্ন খাতে বরাদ্দ বাড়াতে বাধ্য হয়েছে সরকার। তবে করোনাকালীন সংকটের কথা বাদ দিলে গত ২ দশকে বিশ্বের অর্থ সম্পদ বেড়েছে প্রায় ৩ গুণ। আর সেই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রকে টপকে পৃথিবীর শীর্ষ ধনী দেশ এখন চীন। বিশ্ব অর্থনীতিতে ৬০% বেশি দখলে রাখা শীর্ষ ১০ ধনী দেশের আয় ব্যয় তথা সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে সম্প্রতি সমীক্ষা চালিয়েছিল আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাকিনসে অ্যান্ড কোম্পানি। গত সোমবার প্রকাশ করা হয়েছে সেই সমীক্ষার ফল। গবেষকরা জানিয়েছেন ২০০০ সালে বৈশ্বিক ধনসম্পদের পরিমাণ ছিল যেখানে ১৫৬ ট্রিলিয়ন মার্কিন ডলার, ২ দশক পরে তার পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৫১৪ ট্রিলিয়ন ডলারে। এই সময়ে অর্থনৈতিক শক্তি সবচেয়ে বেশি বেড়েছে চীনের। গত ২০ বছরে গোটা বিশ্বে যে পরিমাণ সম্পদ বেড়েছে তার ১/৩ চীনাদের অবদান। সমীক্ষা অনুসারে বিশ্ব বাণিজ্য সংস্থায় যোগ দেওয়ার আগেই ২০০০ সালে চীনের সম্পদ ছিল মাত্র ৭ ট্রিলিয়ন মার্কিন ডলার। ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ১২০ ট্রিলিয়ন ডলারে। তবে একাধিক নতুন নীতির কারণে যুক্তরাষ্ট্র গত ২ দশকে মার্কিনীদের সম্পদে দ্বিগুণের বেশি বাড়লেও চীনের তুলনায় তা বেশ কম। ২০২০ সালে তাদের অর্থ সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৯০ ট্রিলিয়ন ডলারে। তবে বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশই একটি জায়গায় অভাবনীয় মিল। উভয় দেশেই ২/৩ বেশি সম্পদ রয়েছে মাত্র ১০% ধনী পরিবারের হাতে এবং তাদের অংশ ক্রমেই বাড়ছে। ম্যাকিনসে অ্যান্ড কোম্পানির প্রতিবেদন অনুসারে বিশ্ব অর্থনীতিতে ছড়ি ঘোরাচ্ছে মূলত রিয়েল এস্টেট বা আবাসন বাণিজ্য। এর প্রভাব পড়ছে গোটা পৃথিবীতে। চীন যুক্তরাষ্ট্রের মতো শীর্ষ অর্থনীতির দেশেও মধ্যবিত্তের সাধ্যের বাইরে চলে যাচ্ছে বাড়ি বা জমির দাম। ফলে সেখানে গৃহহীনের সংখ্যা ক্রমেই বাড়ছে। আর এদিকে ২০৩১ বিশ্বকাপের আয়োজক আমাদের বাংলাদেশ। ২০২৪ সাল থেকে পরবর্তী ৮ বছরের জন্য বিশ্বকাপ সহ বিভিন্ন ইভেন্টের আয়োজকের নাম প্রকাশ করেছে ক্রিকেটের অভিভাবক সংস্থা আইসিসি। যাতে দেখা যাচ্ছে ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজকের মর্যাদা পেয়েছে ভারত এবং বাংলাদেশ। ২০১১ সালের পর ২০ বছর বিরতি দিয়ে আবারও ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হওয়ার মর্যাদা পাচ্ছে বাংলাদেশ। ২০১১ সালে ভারত এবং শ্রীলঙ্কার সঙ্গে যৌথ আয়োজক ছিল বাংলাদেশ। ২০৩১ সালের বিশ্বকাপের আয়োজক হচ্ছে দুটি দেশ, বাংলাদেশ এবং ভারত। ২০২৪ থেকে ২০৩১ এই ৮ বছরের মধ্যে আইসিসি বিভিন্ন ইভেন্টের আয়োজকের নাম ঘোষণা করে। এই ৮ বছর অনুষ্ঠিত হবে ৮টি টুর্নামেন্ট। তাতে দেখা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফিকে ফিরিয়ে আনা হয়েছে। ২০১৭ সালের পর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করা হয়নি। ২০২৫ সালে এই ইভেন্টের আয়োজক নির্ধারণ করা হয়েছে পাকিস্তানকে। ২০১৪ সালে এককভাবে আইসিসি টি-২০ বিশ্বকাপের আয়োজক হয়েছিল বাংলাদেশ। তবে কিছুদিন আগেই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বলেছিলেন, যৌথভাবে কোনো বিশ্বকাপের আয়োজক হতে চায় বাংলাদেশ। এককভাবে হলে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হতে পারবে বিসিবি। শেষ পর্যন্ত ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের যৌথ আয়োজক হিসেবে ভারতের সঙ্গে বাংলাদেশকে বাছাই করে নিল আইসিসি। ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হবে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং নামিবিয়া।
2023 সাল পর্যন্ত আগে থেকেই সূচি নির্ধারণ করা ছিল আইসিসির সূচি অনুসারে 2022 সালেও অনুষ্ঠিত হবে টি-20 বিশ্বকাপ। আয়োজক অস্ট্রেলিয়া, এরপর 2023 সালে অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজক বা ভারত। তবে আইসিসি ঘোষিত এই 8 বছরের সূচিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কোথায় হবে সে সম্পর্কে কোনো দিক নির্দেশনা নেই। আর এদিকে বুধবার থেকে টিকা যুগে প্রবেশ করছে সিলেটের শিক্ষার্থীরা। প্রাণঘাতী করোনা ভাইরাসের যখন টালমাটাল দেশ, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সিলেটের কৃতি সন্তান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন এমপির ঐকান্তিক প্রচেষ্টায় দেশে চলতি বছরের শুরুতে টিকাদান কার্যক্রম শুরু হয়, যার সুফল হিসেবে সিলেট সহ সারা দেশে এখন করোনার সংক্রমণ ও এ ভাইরাসে মৃত্যু আশাব্যঞ্জক হারে কম এসেছে। এ পর্যন্ত সিলেট সহ সারা দেশে 2,02,00,000-এর বেশি মানুষ পূর্ণ 2 ডোজ করে করোনা টিকা পেয়েছেন আর নিবন্ধন করেছেন 5,60,21,746 মানুষ। এদিকে দেশে 2 কোটির বেশি মানুষ করোনা টিকা পেলেও এর মধ্যে ছিলেন না শিক্ষার্থীরা। তবে এবার তারও আসছে কোভিড-19 টিকার আওতায়। চলতি মাসের শুরুর দিকে ঢাকায় এ কার্যক্রম শুরু হলেও বুধবার থেকে সিলেটে শিক্ষার্থীদের টিকাদান শুরু হচ্ছে। প্রথমে সিলেটের প্রায় ৬৭,০০০ এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের দেওয়া হবে এ ভ্যাকসিন। এ লক্ষ্যে সকল প্রস্তুতি শেষ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, সিলেট অঞ্চল, জেলা সিভিল সার্জন অফিস ও সিলেট সিটি কর্পোরেশন। জানা গেছে সিলেট ও হবিগঞ্জে টিকাদান শুরু হবে বুধবার। এর পরদিন থেকে সুনামগঞ্জ ও মৌলভীবাজারের পরীক্ষার্থীদের টিকা দেওয়া হবে। পর্যায়ক্রমে সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিটি উপজেলার পরীক্ষার্থীরা টিকার আওতায় আসবে। পরীক্ষার শুরুর আগে সব পরীক্ষার্থীকে প্রথম ডোজ টিকা দেওয়া হবে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, শুরুতে সিলেট নগরীর একটি মাত্র কেন্দ্র সিলেটের সরকারি মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের টিকা প্রদান করা হবে। পরবর্তীতে প্রয়োজনে কেন্দ্র বাড়ানো হবে। মাউসি সিলেট অঞ্চল সূত্রে জানা গেছে, 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের টিকার আওতায় আনতে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এরই মধ্যে সিলেট শিক্ষা বোর্ডের আওতাধীন সব কলেজের পরীক্ষার্থীদেরকে তালিকা সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। এইচএসসি পরীক্ষার জন্য যারা ফরম পূরণ করেছে তাদেরই টিকা দেওয়া হবে। পরীক্ষার্থীদের নির্ধারিত দিনে কেন্দ্রে উপস্থিত হয়ে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি প্রদর্শন করে টিকা গ্রহণ করতে হবে। পাশাপাশি নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে নমুনা টিকা কার্ড সংগ্রহ করে ওই কার্ড পূরণ করে সঙ্গে নিয়ে আসতে হবে। পরে সুরক্ষা অ্যাপে নিবন্ধন সাপেক্ষে তারা টিকার সনদ পাবে। সিলেট শিক্ষা অফিস জানায়, বুধবার থেকে সিলেট সরকারি মহিলা কলেজ কেন্দ্রে কয়েকটি বুথের মাধ্যমে সিটি কর্পোরেশন এলাকার শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হবে। পরবর্তীতে উপজেলা পর্যায়ে টিকার ব্যবস্থা করা হবে। তবে পরীক্ষার্থীরা কোন কেন্দ্র থেকে টিকা গ্রহণ করবে তা নিজ প্রতিষ্ঠানকে জানিয়ে দেবে জেলা শিক্ষা অফিস। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর মোহাম্মদ আব্দুল মান্নান খান বলেন, সিলেট শিক্ষা বোর্ডের ৬৭,০০০ এইচএসসি পরীক্ষার্থীকে পরীক্ষার শুরুর আগেই টিকার আওতায় আনা হবে। এদিকে আগামী ২১ নভেম্বর থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের অনলাইনে ভর্তি আবেদন শুরু হবে। মঙ্গলবার স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টার ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মুস্তাক আহমদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জিএসটি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আগামী ২১ নভেম্বর সকাল ১০টা থেকে ৩ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত admission.sast.edu সাইটের মাধ্যমে আবেদন করতে হবে। যেসব শিক্ষার্থীরা এ ইউনিটের জিএসটি পরীক্ষায় অংশগ্রহণ করেছে তারা এ ও বি উভয় ইউনিটে পৃথকভাবে এবং যারা বি ও সি ইউনিটের পরীক্ষায় অংশ নিয়েছে তারা শুধুমাত্র বি ইউনিটে আবেদন করতে পারবে। অন্যদিকে আর্কিটেকচার বিভাগে ভর্তি ইচ্ছুক জিএসটি পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীরা ড্রয়িং ও স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞানের ৩০ নম্বরের ১ ঘন্টার পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য একই সাথে আবেদন করতে পারবে। এদিকে প্রতি ইউনিটে ভর্তির জন্য আবেদন ফি ৬৫০ টাকা এবং
আর্কিটেকচারের ভর্তির জন্য ড্রয়িং এবং স্থাপত্য বিষয়ক সাধারণ জ্ঞান পরীক্ষার ফিস সহ ৳১,০০০ প্রদান করতে হবে। এছাড়া ভর্তি আবেদন প্রক্রিয়া ও ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য admission.sast.edu সাইটে পাওয়া যাবে। এদিকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ঝুঁকি সম্পর্কে সতর্ক থাকার জরুরি আহ্বান জানিয়েছে আইজিপি। আইজিপি ডক্টর বেনজির আহমদ বলেছেন, সোশ্যাল মিডিয়া ব্যবহারের ঝুঁকি সম্পর্কে নারীদের জানতে হবে এবং সতর্ক থাকতে হবে। সবাই ঝুঁকি না জেনে সোশ্যাল মিডিয়ার বিশ্বে ঝাঁপ দেবেন না। আজ পুলিশ হেডকোয়ার্টার্সের পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন্স সার্ভিসের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে পুলিশ হেডকোয়ার্টার্সের সব অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন সার্ভিস থেকে সেবা পাওয়ার কয়েকজন নারী উপস্থিত ছিলেন। পুলিশ প্রধান বলেন, সাইবার ওয়ার্ল্ড আমাদের জীবন সহজতর করেছে। পাশাপাশি এ কথাও সত্য, টেকনোলজি ব্যবহার করে অপরাধীরা এর সুযোগ নিয়ে নানা অপরাধ করছে। এখন শুধু শহরের মানুষ নয়, গ্রামের মানুষও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছেন। এতে করে অনেকে সাইবার বুলিং বা সাইবার অপরাধের শিকার হচ্ছেন। শুধু ব্যক্তি বা সমাজ নয়, অনেক সময় রাষ্ট্র এর ভিকটিম হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল এখনকার মতো আমাদের কাছে সর্বশেষ সংবাদ। একই সময়ে এই অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।